তারেক রহমান কি আদৌ পারবে? এটা কিন্তু বিএনপির দীর্ঘ একটা সংগ্রামের পর আজকের এই অবস্থা। ২১৫টি আসন, লম্বা সফর এবং ধরা যায় এটাই তাদের মূল পরীক্ষা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ভোট হিসেবে এইবারের ২০২৬ সালের নির্বাচনকে মানুষ ধরে নিচ্ছে। যদিও এর ভিতরেও বেশ কিছু মতভেদ রয়েছে, তারপরেও মানুষ কিন্তু এইটাকে অনেকটাই গ্রহণ করে নিয়েছে এবং এইবারের নির্বাচনে বিএনপি ২১৫টা আসন নিয়ে এইবারে সরকার গঠন করতে যাচ্ছে এবং এই সরকার গঠনে বিএনপির সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা ভঙ্গুর দেশ, যেই দেশে বিশাল সংখ্যক বেকারত্ব, যেই দেশের মুদ্রাস্ফীতি চলতেছে, এমনকি যেই দেশের প্রশাসন এবং আইন ব্যবস্থাতেও বেশ কিছু সমস্যা রয়েছে এবং এই অবস্থাতে বিএনপি কিন্তু তাদের সরকার গঠন করতে যাচ্ছে। বিশাল বড় একটা সংস্কারের লিস্ট কিন্তু তাদের হাতেই রয়েছে এবং আপনারা যদি এইবারের নির্বাচনটাকে খেয়াল করেন বা এইবারের সরকার ব্যবস্থাটা কিন্তু তুলনামূলক ভিন্ন হতে যাচ্ছে। যেমন সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকছে, এমনকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতাতে ভারসাম্য, এই ধরনের বেশ কিছু নতুন নীতিও কিন্তু বিএনপি সরকার এইবারের প্রথমবারের মতোই পেতে যাচ্ছে। তো তাদের জন্য বিষয়টা খুব বেশি চ্যালেঞ্জিং হবে এবং এই বিষয়গুলোকে কিভাবে যারা উপরিয়ে আবার দেশ গঠন করতে পারবে কিংবা দেশকে পুনঃসংস্কার করতে পারবে সেটা কিন্তু এবার জনতাই দেখবে। বিএনপি সরকার কিংবা তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটা গঠন করতে যাচ্ছে তাদের সামনে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ আছে। প্রথম সমস্যাটাই হচ্ছে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সমস্যা। এই সমস্যাটার সমাধান খুব জোরালোভাবে করতে হবে। বিগত সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এবং মানুষের অলমোস্ট বলা যায় পুলিশ কিংবা র্যাব এদের উপর থেকে এক কথায় বিশ্বাস টোটালি উঠে গিয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও এখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল এবং তারপরও মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সেই বিশ্বাসটা আর নেই। সো এখানে কিন্তু বিএনপি সরকারের একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবার পুনর্গঠন করে খুব ভালোভাবে ইউটিলাইজ করে জনমানুষের জন্য তৈরি করা কিংবা একটা স্বাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটা বাংলাদেশে খুব বড় আকারে ধারণ করতে যাচ্ছে এবং সামনে সেটা ডে বাই ডে আরও বড় হতে যাচ্ছে। এবং ৩ নম্বর যেটা খুবই ডেঞ্জারাস এবং এমার্জেন্সি, সেটা হচ্ছে বেকারত্ব। সারা বাংলাদেশে এখন প্রায় ২৭ লাখেরও বেশি বেকার যুবক রয়েছে যাদের খুবই দ্রুত চাকরি কিংবা যে কোনো একটা আয় রোজগারের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব রয়েছে সেটা কিন্তু দেশের জন্য খুবই বেশি হুমকি স্বরূপ। যেখানে অন্যান্য দেশ যেমন চায়না, জাপান, সিঙ্গাপুরের মতো কান্ট্রিগুলো যারা মধ্যবয়স্ক রয়েছে বা যুবক রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের কাজে কিংবা অবকাঠামোগত উন্নয়ন করছে তাদের দিয়ে, এখানে কিন্তু বাংলাদেশ খুব বেশি পিছিয়ে আছে। সো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং হবে যে তারা এত বড় সংখ্যক একটা বেকারত্ব বা বেকার যুবকদের দিয়ে কি করতে পারে বা তাদেরকে কিভাবে জনমানুষের জন্য কাজ করাতে পারে। এখানে খুব অনেস্টলি বলতে গেলে যে যুবক ভাতা রয়েছে বা যেই সকল কথা অলরেডি তারা বলেছে সেগুলো কিন্তু খুব বেশি এফেক্টিভ না। এতে না অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা কিংবা ফ্রিল্যান্সিং কিংবা বহির্বিশ্বে তাদেরকে কীভাবে আরও পাঠানো যায় কিংবা প্রবাসীদের জন্য উন্নয়ন, এই সকল কাজ দিয়ে আমি বেশি প্রাধান্য দেব এই ধরনের বেকারত্ব ভাতা থেকে। তো আমাদের সামনে মূলত যেই কথাগুলো ছিল সেটা হচ্ছে যে বিএনপি সরকার কিংবা যে কোনো সরকারই আসতো তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো ছিল। তবে এবারের যে সরকারটা গঠন হয়েছে এটা কিন্তু শুধুমাত্র এককভাবে হয় নাই, এখানে কিন্তু বিরোধী দল সহ সবাইকে মিলেমিশেই এই সমস্যাগুলোর সমাধান করতে হবে জনগণের জন্য। আজকের ভিডিওতে আমরা মূলত কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো যে কোনো সরকারই আমাদের বাংলাদেশের জন্য ইমিডিয়েট সলিউশন করা দরকার। আপনাদের কাছে যদি আরও গ্রেট কোনো টপিকস থাকে কিংবা আরও ভালো কোনো অপশনগুলো থাকে সেগুলো কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।